তাহলে আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো প্রাণীর প্রজনন। গত ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম উদ্ভিদের প্রজনন, উদ্ভিদের প্রজননের জন্য যে জিনিসগুলো সহায়ক, ফুল পড়ছিলাম, আমরা ফুলের বিভিন্ন অঙ্গ পড়ছিলাম। তো আজকে আমরা প্রাণীর প্রজনন পড়বো। তো প্রাণীর প্রজনন আর উদ্ভিদের প্রজনন যদি বলি, দুইটার মূল বিষয়টা একই, যে শুক্রাণু এবং ডিম্বাণুর বা ডিম্বকের মিলনটাই। তবে ওখানে শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে বিভিন্ন ধরনের প্রসেস আমরা দেখছিলাম। এখানে তোমাদের ক্লাসে যে শুক্রাণু ডিম্বাণু কীভাবে তৈরি হয় এই সম্পর্কে এখানে বিস্তারিত নাই প্রাণীর ক্ষেত্রে, ঠিক আছে? কীভাবে ওজেনেসিস হয়, স্পারমাটোজেনেসিস হয়, এগুলা তোমাদের ক্লাসে সো এগুলো আমরা এখানে দেখবো না, এগুলো একদম এক্সট্রা লেভেল হয়ে যাবে, তাহলে ইন্টার এখানে পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো যতটুকু লাগবে এখানে ততটুকু আমি বলবো, এক্সট্রা অত কিছু বলবো না। তো এখানে আমাদের শুরু হবে যে মনে করি আমরা আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়েছে, এটাই ধরবো যে শুক্রাণু কীভাবে তৈরি হলো, ডিম্বাণু কীভাবে তৈরি হলো, এগুলো দরকার নেই। শুধু বলতে পারো যে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় আমরা স্পারমাটোজেনেসিস। শুক্রাণু ইংলিশে বলি আমরা স্পার্ম, ল্যাটিনে, আর এখানে বলি আমরা ওভাম বলি, তাই না? ওভাম, ওসাইট, ওস্ফিয়ার, এগুলো বলছিলাম। তো এখানে বলি ওসাইট, তাহলে কি এটা বললাম হলো স্পারমাটোজেনেসিস, এটা হলো ওজেনেসিস, তাই না? ওকে, তো মনে করো তাহলে এখানে বিষয়টা আসতেছে, এখানে প্রাণী জগতে দুই ধরনের প্রজনন দেখা যায়। এখানেও আমরা দেখছি আমরা একটা অযৌন জনন বা একটা হলো যৌন প্রজনন, তাই না? এক জায়গায় দেখলাম কিন্তু স্পোর উৎপাদনের মাধ্যমে হয়, ওটাও আছে। উদ্ভিদের ক্ষেত্রে মেনলি এটা হয়, স্পোর উৎপাদনের মাধ্যমে হয়ে থাকে। দেখো, অযৌন প্রজনন যদি বলি সেক্ষেত্রে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে অযৌন প্রজনন ঘটে। স্পোর উৎপাদন ওটা হলো তোমার ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, বুঝছো? ওকে, কোন উদ্ভিদ ওটা অযৌন প্রজননের মধ্যে পড়ে আবার, ঠিক আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। দেখো, মুকুল উদ্গম বিভাজন ক্লাসে এটি ছিল কি, মুকুল উদ্গম বিভাজন আবার ইন্টারও পড়বা, ঠিক আছে? হ্যাঁ, মুকুল উদ্গম, বিভাজন, খণ্ডায়ন ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে অযৌন জনন হয়ে থাকে, ঠিক আছে? যেমন মুকুল উদ্গম, কিছু কিছু প্রাণী আছে বুঝছো যাদের মধ্যে, প্রাণী কিন্তু মুকুল তৈরি হয়। কেমন মুকুল? ওই যে বাঁশ গাছ দেখছো না, বাঁশ গাছে কী হয়, কী বলো ওগুলা? বাঁশ গাছে যে মনে করো কী যেন কোরল বলা হয়, বাঁশের কোরল। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, বাঁশের কোরল বলা হয় না? ওইগুলো মুকুলের মতো সাইড দিয়ে হয় না? তো এরকম ওটাও এক ধরনের মুকুল। তো ওটা কী হয়, আবার বড় বাঁশে তৈরি হয়। ঠিক এমনটা প্রাণীর ক্ষেত্রে হতে পারে, বিশ্বাস হয়? হয়। হাইড্রা নাম শুনছো? হাইড্রা নাম শুনছো? হ্যাঁ, হাইড্রা। তো হাইড্রার ক্ষেত্রে কি হয়, হাইড্রা তার দেহে এরকম, হাইড্রা হলো এরকম একটা নিরাইয়া পড়ে প্রাণী। তাহলে তো জলজ প্রাণী বলা যায়। এটা জলজ প্রাণী অবশ্যই। তো এটা হাইপোস্টোম, এটা পাদশক্তি, এটা হলো তার হাইপোস্টোম, এখান থেকে এখানে মুখ ছিদ্র থাকে, আর এই পাশে থাকে কোষিকা থাকে, এগুলো বলে কোষিকা। কোষিকা, হ্যাঁ, কোষিকা চুলের মতো একটা রোম থাকে আর কি, ঠিক আছে? তো এই যে এর দেহে কি হয়, এর দেহে যে এইভাবে এখান থেকে আবার মুকুল তৈরি হয়, মুকুল তৈরি হয়, এটা থেকে এর মধ্যে কোষিকা হয়। বাচ্চা মনে করো, বাচ্চা মনে করো কি বলবো, বাচ্চা হাইড্রা হয়। ধীরে ধীরে এটা ডিসকানেক্ট হয়ে যায়, এটা আবার এর মতো গঠন হয়, ধীরে ধীরে এটা আবার পূর্ণাঙ্গ হাইড্রা হয়ে যায়। এই যে এগুলো থেকে বিভিন্ন জায়গাতে এরকম মুকুল তৈরি হয়, বুঝছো? হাইড্রা নিয়ে অনেক বৈচিত্র্যময় একটা প্রাণী, এগুলো বড় ক্লাসে বলবো, ঠিক আছে? তারপরে যদি ওই অর্ধাটা আসে তখন একটু বলবো, ঠিক আছে? প্রথম অর্ধে যদি পড়ে সামনে। তো এটা মুকুল উদ্গম হয়। বিভাজনটাও কিন্তু হাইড্রার মধ্যে দেখা যায়, অর্থাৎ হাইড্রা যেটা বললাম, এর দেহ যদি খণ্ডিত হয়, প্রতিটা অংশে আবার নতুন করে কোষ বিভাজনের মাধ্যমে নতুন করে দুইটা প্রাণী হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছো? তুমি দেখছো না, কেঁচু যদি আমরা কাটি, একটা কেঁচু যদি কাটি, ক্ষতস্থান সারাইতে পারে নাকি? না, কেঁচু চলে যায় না, দেখা যায় চলে যায় না দুই থেকে। এপাশে এরকম যে হাইড্রা কী করে, তুমি যদি অংশ কাটো তাহলে ওই কর্তৃত অংশটা কী করবে, প্রতিটা পার্ট পুনঃস্থাপন করবে, নতুন করে দিয়ে। ওর একটা বিশেষ ধরনের কোষ থাকে, টোটিপেডেন্সিয়াল কোষ, মানে ধর্ম বিশিষ্ট, যাদেরকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ। ওই কোষ ব্যবহার করে মেনলি এই কাজগুলো করতে পারে, ঠিক আছে? যাই হোক, ওগুলো মনে রাখতে হবে না। তাহলে মুকুল উদ্গম, তারপর হলো বিভাজন, খণ্ডায়ন, এগুলো একই জিনিস, এগুলো হয়ে থাকে, দরকার নেই। যৌন প্রজনন, দেখো যে প্রক্রিয়া আমরা শুধুমাত্র আমাদের এই অধ্যায়ে যৌন প্রজননটা শিখব। যে প্রক্রিয়া দুটি বিপরীত লিঙ্গের প্রাণী পুং এবং স্ত্রী জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে এবং তাদের নিষেকের মাধ্যমে জনন ঘটায় এবং সন্ততি উৎপন্ন করে, তাদেরকে বলা হয় যৌন প্রজনন। সংখ্যাটা মনে রাখবো আবার, ঠিক আছে? যৌন প্রজনন কাকে বলা হয়, ক নম্বরের জন্য লাগবে। তার ফার্টিলাইজেশন বা নিষেক তো আমরা জানি, উদ্ভিদের যেমন নিষেক হয়, প্রাণীর নিষেক হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা বলি নিষেক। তো এখানে দেখো,
যৌন প্রজননের জন্য নিষেক খুবই প্রয়োজন। এটি একটি কি জৈবিক প্রক্রিয়া এবং হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে হয়ে থাকে আমরা জানি। এবং শুক্রাণুগুলো আমরা জানি হ্যাপ্লয়েড, এদের নিউক্লিয়ার দুটি পরস্পর যুক্ত হয়ে কী করবে, ডিপ্লয়েড তৈরি করবে, এদেরকে আমরা কী বলবো, জাইগোট বলবো, তাই না? নিষক্রিয়া সংগঠিত করার জন্য কিছু সময় লাগে। শুক্রাণু এবং ডিম্বাণু উভয় কি হ্যাপ্লয়েড থাকে, এখানে যেটা বললাম, তা ডিপ্লয়েড হবে। ওকে ওকে তারপরে উভয় জননকোষের পূর্ণতা প্রাপ্তি নিষেকের পূর্ব শর্ত, অর্থাৎ নিষেক হওয়ার আগে হ্যাপ্লয়েড কোষগুলো কী হবে, পূর্ণতা প্রাপ্তি হতে হবে, তারপরে এগুলা একে অপরের সাথে যুক্ত হয়ে নিষিক্ত হয়ে যায় এবং আমাদের জায়গোট তৈরি করে আমরা জানি। এবং নিষেক প্রক্রিয়া বিশেষভাবে নির্দিষ্ট প্রাকৃতিকভাবে এই একই প্রজাতির পরিণত শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কী হয়, এর সংঘটিত হয়। তাহলে একই প্রজাতির শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে হয়ে থাকে, ভিন্ন প্রজাতির মধ্যে না। যদি হয় মানে এটা নর্মালি বলতেছি আমরা, যে আমরা হাইব্রিড করি না, যেমন বাঘ এবং টাইগার, বা আমরা লায়ন এবং টাইগার, এবং কি লাইগার, লাইগার, তাহলে এটা করা যায় আর কি, ক্রসিং করা যায়, ঠিক আছে। নিষেক সাধারণত অপরিবর্তনশীল, একবার নিষিক্ত হলে ওই ডিম্বাণুকে পুনরায় কী করা যায় না বলো তো, নিষিদ্ধ করা যায় না। এটা একটু বড় ভালো একটা জিনিস। অর্থাৎ মনে করো কোনো একটা ডিম্বাণু, আমরা জানি ডিম্বাণু কয়টা তৈরি হয়, একটাই, কিন্তু শুক্রাণু তো হাজার হাজার লক্ষ লক্ষ আসে না, হাজার হাজার শুক্রাণু আসতেছে হাজার, কিন্তু একটাই শুধু কী করবে, পিনেট্রেটও করতে পারে, কিন্তু নিষিদ্ধ করতে পারে কয়জন, একজন শুধুমাত্র আমাদের নিষিদ্ধ করবে, নিষিদ্ধ করলে আর থাকবে না, নিষিদ্ধ করার উপায় থাকবে না। সো হাজার শুক্রাণু থাকলে আপনার ডিম্বাণু একটাই, ঠিক আছে। তো বলতে পারো তাহলে যৌন অবস্থা হয় কেমন, বলতে পারবা? ওইটা তাহলে হয় ওইটাই বিভাজিত হইতে পারে না। ভিতরে। আচ্ছা আমরা একটু পড়বো, বলবো না, আমাদের মেনলি যে এখানে এটা যদি বলি মেয়েদের এটা ইউটেরাস, তাহলে দুই দিকে দুইটা থাকবে, বাংলা কিছু বলে কিনা, ইউটেরাসই, বুঝছো? ইউটেরাস, এই পাশে দুইটা নালী আছে, বুঝছো? এটা হলো ফ্যালোপিয়ান টিউব। তাহলে দুই দিকে দুইটা, এই পাশে ফ্যালোপিয়ান টিউব, এইখানে কি আছে, ডিম্বাশয় আছে, এখানে ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে। এই যে এটা হলো ইউটেরাস, এটা ভ্যাজাইনাল। তো কথা হলো যে এই যে এখানে শুক্রাণুগুলো যাচ্ছে গিয়ে, মনে করো যদি এই পাশের আর এই পাশের দুইটা ডিম্বাণু যদি দুই পাশে গিয়ে দুইটা যদি মনে করো, আসলে এমন হয় কেমিক্যালি, এমন হয় যে একটা যদি হয় একটা বন্ধ হয়ে যায়, এই জন্য যেতে পারে না। কিন্তু এমন হয় দুইটা একসাথে গেছে জৈবিকভাবে, বা কোনো দুর্ঘটনাক্রমে কি হলো, হতে পারে দুইটা যখন নিষেক হলো দুই পাশে গিয়ে। আবার এমনও হয় যে, এমনও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে, কিছুদিন আমি একটা ভিডিও দেখলাম যে দুইটা বেবি হয়েছে, এদের মধ্যে ডিফারেন্স কত সপ্তাহ, 3 সপ্তাহ মেবি, মানে একজন হওয়ার পর আবার একজন হয়েছে, হ্যাঁ আরেকজন হয়েছে, 3 সপ্তাহ ডিফারেন্স, বুঝতে পারছো? তার এই পাশে একটা হয়েছে, পরে এই পাশে থেকে পরে একটা হয়েছে, তার মানে এটা পরিপক্ক পরে হয়েছে। তার দুই পাশে ডিম্বাণু দিয়ে একই সাথে পরিপক্ক হবে এমনটা না কিন্তু, ঠিক আছে। তো এরকম হতে পারে আর কি, এই জন্য কিন্তু যৌন অবস্থা হয় আর কি। দেখো নিষেক দুই ধরনের, একটা হলো বহির্নিষেক এক্সটার্নাল ফার্টিলাইজেশন, একটা হলো অন্তর্নিষেক। তাহলে বহির্নিষেক বলতে কি বোঝায় আর অন্তর্নিষেক বলতে কি বোঝায়, এগুলো জানো? আচ্ছা, অর্থাৎ দেহের অভ্যন্তরে বহির্নিষেক, অর্থাৎ দেহের বাইরে নিষেকটা ঘটবে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলনটা ঘটবে দেহের বাইরে। যেমন একটা ব্যাঙের ক্ষেত্রে দেখা যায়, মাছের ক্ষেত্রে দেখা যায়। কেমন ঘটে দেখো, যে নিষেক্রিয়া প্রাণী দেহের বাইরে সংঘটিত হয় তাকে এখানে ডিম্বাণুটা স্থির থাকবে না। এই ধরনের নিষেক সাধারণত পানিতে বসবাস করে যেসব প্রাণী, তাদের মধ্যে সীমাবদ্ধ, যেমন বিভিন্ন ধরনের মাছ, ব্যাঙ, ব্যতিক্রমূলক হাঙ্গর। বলে বিষয়টা কেমন ঘটে, মনে করো যে প্রজনন ঋতুতে রুই মাছের কথা যদি বলি, রুই মাছ পড়াবো আজকে আমি স্টুডেন্টদের ইন্টারেক্টরি। তো এটা কি হয় যে রুই মাছ কী করে প্রজনন ঋতুতে, মানে বর্ষাকালের দিকে যখন ওই যে বৃষ্টি হয় আর কি, ওই কী করে স্রোতের অনুকূলে দিকে, স্রোতে গিয়ে যেখানে স্রোত আছে ভালো, ওখানে ডিম পারবে, ওখানে ও ডিম ছাড়বে, আর তার উপরে কি করবে, পুরুষ মাছটা কি করবে, ওখানে তার শুকনাগুলো স্প্রে করে দিবে, ঠিক আছে, ফলে নিষিক্ত হয়ে যাবে, বুঝছো? ব্যাঙের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটে। তুমি এলাকায় নদীতে গেলে বুঝতে পারতা, বা নালাগুলোতে পুকুরগুলোতে দেখবা ডিম ভেসে ভেসে থাকে, বুঝতে পারছো? মাছের ডিম ভেসে থাকে অনেক, রুই মাছের ডিম বা বল মাছের ডিম অনেক ভেসে থাকে একদম এলাকায় জুড়ে, নদীতে বন্যার পরে মেনলি, ঠিক আছে, বন্যার পরে পানি জমে থাকে, ওগুলোতে ভেসে থাকে। আবার ব্যাঙের ক্ষেত্রে দেখা যায় এরকম, বুঝছো? এই যে মানে থোকা এরকম ডিম ভেসে থাকে আর কি ব্যাঙের আশেপাশে, যেখানে ব্যাঙ থাকে মেনলি। কখন ওই যে বর্ষার সময় যখন ব্যাঙ ডাকে না, তখন দেখবো যে পানি খালি পানি থাকে, তখন দেখবো ওখানে দেখবা এই যে থোকায় ভাবে দেখবা এরকম থোকা ডিম, পিছিল ডিম আসে। তো তখন এর উপরে স্প্রে করে দেয় কি বলতো,
স্প্রে করে দেয়, তখন এটা আবার কি হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। ওকে ওকে এই যে একটা বিষয় আছে কি জানো, মানুষের জীবনে অনেক একটা বিষয় আছে যেটা হলো যে কিছু কিছু বিষয় মনে হয় যে তুমি এখন করতেছো, মনে হয় যে এটা আমি আগে করছিলাম, এরকম হয়তো কখনো কোনো একটা কাজ তুমি সিরিয়াস করতেছো বা দেখতেছো, মানে এটা মনে হয় আমি কবে যেন দেখলাম, ঠিক এমনটাই সিনারি, এমন দৃশ্য, এরকম কখনো তোমার হয়? না, এরকম তো হয় না। হয় না? না। আচ্ছা, এরকম একটা বিষয় হয়, যেমন আমি এই মুহূর্তে মনে হলো যে এটা আমি তোমাকে এর আগে পড়াইছি, ব্যাংকের নিষেধটা আমি তোমাকে আগে বলছিলাম, আগে এইভাবে বলছিলাম, ঠিক আছে? না, এটা তো কোনো কথাই আসেনি কখনো। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি পড়াইছিলাম এইভাবেই, মানে আজকে যেভাবে বললাম এটাই, তো আমি কোথায় পড়াইছিলাম তোমাকে বুঝতেছি না, তো মনে হয় পড়াচ্ছিলাম এরকম, যে এরকম আমার একবার মনে করো এরকম হয়, আমার অনেক মাঝে মধ্যে হয়। এবার আমার এরকম একটা ঘটনা আছে যে আমি একটা বাজারে গেছি, আমাদের তো এলাকায় নদী যাইতে হয় নৌকা, তো নৌকা থেকে নামছি, সিনারিটা কেমন হবে আমি জানি, আমি এমন একটা পজিশন আছে সবগুলো জায়গা দেখতেছি, ও এটা আমি আগেও দেখছি, ঠিক এরকম সিনারি। তখন আমার মনে হলো সামনে একজন রিক্সা দিয়ে, মানে ওর ভ্যান দিয়ে এসে নামবে, তার সাথে কিছু বস্তা এরকম থাকবে টাইপের কিছু, আচ্ছা, মানে তখন মনে হলো সামনে কিছু একটা এরকম ঘটবে, কিন্তু তখনই দেখলাম ঠিক এমনটাই ঘটলো, আসলো বস্তা নিয়ে আসলো। ও আচ্ছা, এরকম হয়। সাবকনসিয়াস মাইন্ডে ওইরকম হয়তো বা ইয়া করে নেয়, এরকম ধারণা করে নেয়। এরকম হয়, মানে তখন মনে হয় যে এটা দেখছিলাম, মনে হয় এই কয়েকদিন আগে মনে হয় এটা হয়েছে আমার সাথে, দেখতেছে ঠিক এমনটাই, কিন্তু আজকে এটা মিললো না, মনে হলো তুমি আমাকে একটা প্রশ্ন করছিলা যখন, কিন্তু আজকে প্রশ্ন করলা না, কিন্তু একটা প্রশ্ন করছিলাম। যাই হোক, অন্তর্নিষেক, ঠিক আছে, অন্তর্নিষেক, স্ত্রী দেহের জননাঙ্গে সংগঠিত নিষেক হলো অন্তর্নিষেক, যেমন মানুষের ক্ষেত্রে যেটা ঘটে, ডিম্বাণুটা স্থির থাকবে আর কি। স্থলের যে প্রাণীগুলোর ক্ষেত্রে ঘটে সেগুলোর ক্ষেত্রে হবে, ডিম্বাণু স্থির কখনোই থাকে না, ডিম্বাণু স্থির থাকে না। আর ডিম্বাণু তো আর আসে না, শুক্রাণুই তো যায়। বলছে ডিম্বাণুর জায়গায় থাকে না, ডিম্বাণু আসে। আচ্ছা আচ্ছা, এই যে কিন্তু এখানে তো কোথায় দেখালাম তোমাকে ফিগারটা, আমি মুছে ফেলছি, একটা ফিগার অন করছিলাম না আমি একটু আগে, দেখালাম না? এটা মনে করো ইউটেরাস, হ্যাঁ হ্যাঁ, এটা ফেলোপিয়ান টিউব, এই যে এইখানে কিন্তু শুক্রাশয় ডিম্বাশয় কোথায়, এইখানে কিন্তু, কিন্তু বলো তো নিষেক কোথায় হয়? নিষেক আরেকটু আগে এসে এখানে হয়। নিষেক এখানে হয়, ফেলোপিয়ান টিউবে হয়। আচ্ছা, এবং সেটা নিষিক্ত হওয়ার পর দেন এটা আবার কোথায় এখানে আসে, ও এখানে সে ইমপ্লান্টেশন হয়, অবস্থান করে, এখানে গিয়ে কিন্তু বাচ্চাটা বড় হয়, যেটা বুঝতে পারছো? তো বেরলে একটা দেহের ভেতরে, একটা হলো দেহের বাইরে, এটাই মেন কথা, বহির্নিষেক এবং অন্তর্নিষেক। ওকে, তাহলে সাধারণত শারীরিক মিলনের মাধ্যমে পুরুষ প্রাণী তার শুক্রাণু স্ত্রী জননাঙ্গে প্রবেশ করে এ ধরনের নিষেক হয়ে থাকে, ঘটে, কিন্তু ওটা এরকম হয় না। অন্তর্নিষেক ডাঙ্গায় বসবাসকারী অধিকাংশ প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য। ওকে, ব্যাংকের কথা বলতে হলে ব্যাংক কিন্তু উভচর প্রাণী, ঠিক আছে, ডাঙ্গায় এবং জলে বসবাস করে। এবং আমরা জানি যে মানে প্রাথমিক অবস্থায় মেয়েলি ব্যাংক পানিতে বসবাস করে, এবং জীবনের তখন ব্যাংলাদেশি দশা বলি, ছোট লেজ থাকে, তখন এগুলো যখন পড়ে যায় তখন আসে আবার ডাঙ্গায় এসে বসবাস করে। তবে ডাঙ্গায় আসলেও তার যে মাছের মতো দেখা যায়, তো তখন হ্যাঁ মাছের মতো দেখা যায়, মাছের মতো দেখা যায়, তখন ডাঙ্গায় আসলেও কিন্তু তার কিন্তু যে সব থাকে পানিতে না, ঠিক আছে, পানিতে থাকতে পারে। হ্যাঁ, নিষেকের কয়েকটি মৌলিক তাৎপর্য। কি মৌলিক তাৎপর্য? নিষেক ভ্রূণের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাকে পুনঃস্থাপিত করে, যেটা বুঝতে পারছো? নিষেক ভ্রূণের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাকে পুনঃস্থাপিত করে। তার কারণ দেখো, এই যে একটা যে আমাদের শুক্রাণু ডিম্বাণুগুলো যেখানে তৈরি হয়েছে, যেখান থেকে তার কি ছিল, আমার টুইন ছিল না, মাতৃকোষটা কি, শুক্রাণু যেমন মাতৃকোষটা টুইন ছিল, সেখান থেকে শুক্রাণু হয় এন, ডিম্বাণু হয় কি এন, এইগুলো আবার নিষেক্ত হওয়ার মাধ্যমে কি হবে, জায়গোট, এটা ওটা। তাহলে এই যে নিষেকের মাধ্যমে কি হবে, এই ডিপ্লয়েড ক্রোমোজোম কি হবে, পুনঃস্থাপন করবে না, এটাই বলছে আর কি। ওকে, তাহলে দেখো ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে আর কি। ক্রোমোজোম কর্তৃক বহনকৃত পিতামাতার বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে। লিঙ্গ নির্ধারণ সম্পর্কে আমরা একটু পরে জানবো, তোমাদের ক্লাসে মেবি নয়, আমি তারপর পড়াবো জিনতত্ত্ব বিবর্তন, ওখানে গিয়ে একটা আছে না জিনতত্ত্বের মতো এরকম শেষে, তখন আমি দেখাবো না আসলে কীভাবে লিঙ্গ নির্ধারণ করা হয়, কীভাবে যে একটা ছেলে হবে না মা হবে, এটা ডিপেন্ড করে কার উপরে। আসলে এটা দৈব প্রক্রিয়া, এটা আসলে কারো নিক্ষেপ করে না, তারপর গিয়ে নির্ভর করে না, তারপর যদি কাউকে দায়ী করাই যায় সেখানে ছেলেকে দায়ী করা যায়। কেন বলতো? তারপর মেয়েদের ক্রোমোজোমকে এক্স দুইটাই একই, আর এটা মেয়েদের আর ছেলেদের ক্ষেত্রে এক্স হয়। যদি
এক্স আর ওয়াই হয় সেক্ষেত্রে কি হবে? ছেলে। ছেলে, এটা হলে মেয়ে হবে। তার মানে ছেলে হবে না মেয়ে হবে এটা ডিপেন্ড করতেছে ছেলের উপরে। আমার 3টা হয়ে গেলে তখন তো আবার হ্যাঁ, ওগুলো অনেক ব্যাপার। দেখো নিচে ব্লক চিত্রের সাহায্যে মানুষের প্রজননের ধাপগুলো দেখানো হলো। দেখো পুংজনন মাতৃকোষ আর স্ত্রী জনন মাতৃকোষ। তো আমরা জানি যে পুংজনন মাতৃকোষ থেকে মিশ্র পরীক্ষার মাধ্যমে শুক্রাণু তৈরি হয়, এটা দিচ্ছে একটা। যাই হোক শুক্রাণু তৈরি হয়, এটা মেইন কথা। এগুলো যেমনি চিত্র বুঝাইছে ভুলভাল দিয়ে, যাই হোক এখানে কি তৈরি হয়? দুইটা কেমনে তৈরি করলো বলছে আর কি, দেখাচ্ছে। তাহলে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। ডিম্বাণু কটা তৈরি হবে? একটা, ঠিক আছে? দুইটা দিয়ে দিছে। তাহলে এটা কি হবে বলো তো? তোমাদের তো আর সব দেয় নাই। এই যে এটা তৈরি প্রক্রিয়া কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। লেখা রাখো, স্পারমাটোজেনেসিস। এটা বলা হবে উ জে জে জেনেসিস। ভুল হলো, তাই লিখে রাখো। ওর দুটো হবে, বুঝছো? বাংলা এটা ও দুটো হবে। রস্য বাংলায় লিখলে তো মানে রস্য হবে না, হুস্য হবে। হ্যাঁ, এটা হবে। এটা বলো জেনেসিস। বানান কি হবে বিষয়টার নাম তো আমি বলতে পারলে হলো। তাহলে দেখো, তাহলে এটা কি নিষেক হবে? দুটি একত্র হলে কি হবে? জাইগোট। ওকে, নিষেক দুই ভাষা হয় না, মূর্খ মানুষ লেখছে। এখানে যদি লিখতে, এখানে নিষেক দুই ভাষা লিখে নিষেক লেখার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। মানব প্রজননের বিভিন্ন এই যেগুলো বলছে আর কি। দেখো, বংশ বিস্তার এবং বংশ রক্ষার জন্য প্রজনন প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজন। এ প্রক্রিয়া মাতৃগর্ভে ভ্রূণের সৃষ্টি করে। এই নিষেকের ফলে জায়গোট তৈরি হবে। জায়গোটটা কি করবে? ধীরে ধীরে পরিস্ফুটনের মাধ্যমে, আমরা জানি জায়গোটটা বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে অনেক কোষ তৈরি করবে, তাই না? এবার পর্যায়ে ভ্রূণে তৈরি হবে, মানুষের অবয়ব তৈরি হবে, ধীরে ধীরে বড় হবে। আচ্ছা, আরেকটা কথা, এখানে প্রাণীর ক্ষেত্রে কি কোনো প্রাণীর অঙ্গজ প্রজনন হয়? অঙ্গজ প্রজনন বলতে এই গাছের ক্ষেত্রে যেরকম কাটিয়ে না, অঙ্গজ প্রজনন বলতে কোনো একটা অংশ কেটে আমরা হয়। তো এটা ওই মুকুল উদ্গম যেটা বললাম, কাটিং, মানে এই যে খণ্ডাকায়ন বা বিভাজন, এটা এরকম হাইড্রের ক্ষেত্রে। অঙ্গজ প্রজনন ওইভাবে বলা হয় না, তো বিভাজন বলা হয় আর কি। এটা তো গাড়ি দেওয়া হয় না, বুঝছো? মাটিতে গাড়া হয় না। তো সন্তান জন্ম নেয়, তাহলে মানুষ একলিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং প্রজননের জন্য স্ত্রী এবং পুরুষের পৃথক পৃথক অঙ্গ বর্তমান। উভলিঙ্গ প্রাণী জানো? নাম জানো? কয়েকটা বলতে পারবা? উভলিঙ্গ? হ্যাঁ, না। যেমন কিছু কৃমি হয় উভলিঙ্গ, যেমন কেঁচো যদি বলো উভলিঙ্গ। কেঁচো, কৃমি, এগুলো হলো উভলিঙ্গ প্রাণী। কেঁচো। তার মানে এরা নিজেরাই হচ্ছে স্বনিষেক ঘটায়। আচ্ছা। আবার হাইড্রা বললাম না, হাইড্রা একটা উভলিঙ্গ প্রাণী, মানে ওদিকে সবাই না, অনেক প্রজাতি হলো উভলিঙ্গ, বুঝছো? তো উভলিঙ্গ হলেও কিন্তু এর স্বনিষেক ঘটে না। যে হাইড্রার আমি এরকম বললাম না, হ্যাঁ। তো এখানে কি স্বনিষেক কেন ঘটে না? তার কারণ এর উপরের দিকে হয় কি, মেনলি কি হয়, শুক্রাশয়, নিচের দিকে থাকে হলো ডিম্বাশয়। এই দুইটা শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটা একই সাথে পরিস্ফুটন হয় না। আচ্ছা, এই জন্য কিন্তু এদের স্বনিষেক ঘটে না। এটাও ঠিক একই সিস্টেম বলতে না, একই সিস্টেম না, মানে শুক্রাণু ভেসে ভেসে আসে এখানে এসে নিষেক ঘটায়, বুঝতে পারছো? শুক্রাণু তো লেজ আছে না, লেজ দিয়ে সাঁতার কেটে যে হাইড্রাও কিন্তু এক ধরনের উভলিঙ্গ প্রাণী, অনেক, সবাই না, অনেক প্রজাতি। এটাও লিখি। তাহলে দেখো, মানব প্রজনে হরমোনের ভূমিকা। পরিস্ফুটন কি এটা না? পরিস্ফুটন কোথায়? দেখো, তাহলে মানব প্রজনে হরমোনের ভূমিকা। ইতিপূর্বে তোমরা জেনেছো, আমি বিভিন্ন ধরনের হরমোন সম্পর্কে তোমাকে আমি বলছি অলরেডি, সেইখানে আমি এক্সট্রা করে কিছু বলবো না, তুমি লিখে নিবা।
ঠিক আছে। কোথা দিয়ে কী কী হরমোন খরিত হয় এগুলো কিন্তু অলরেডি লেখা আছে সব। ইতিপূর্বে তোমরা জেনেছো যে হরমোন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, আমরা জানি প্রোটিন ইন নেচার, অর্থাৎ প্রোটিন জাতীয় পদার্থ। এটা নালীবিহীন গ্রন্থি থেকে খরিত হয়, নিঃসৃত হয়। আর আমরা জানি এনজাইম যেটা, এটা নালীযুক্ত গ্রন্থি থেকে খরিত হয়, এবং ওইটা এনজাইমটা নালীর মাধ্যমে যায়, আর হরমোনটা যায় রক্তের মাধ্যমে, তাই না? ওকে, দূরবর্তী স্থানে কাজ করে। হ্যাঁ, এটি রাসায়নিক দূত হিসাবে সরাসরি রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। দেহের বিভিন্ন বিপাকীয় শালবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, বিভিন্ন রাসায়নিক ক্রিয়া ঘটাতে সাহায্য করে। হরমোন নির্দিষ্ট অথচ স্বল্প মাত্রায় নিশ্চিত হয়ে নানাবিধ শালবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট মাত্রায় সে বেশি বা কম ক্ষরণ হলে এটা আমাদের বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটে কাজে, নানা ধরনের রকমের অস্বাভাবিক সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে, ঠিক আছে? যেমন এই যে আমাদের গ্রন্থিগুলো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, যেগুলো আমাদের মানে প্রয়োজনের সাথে সংযুক্ত আর কি। পিটুইটারি গ্রন্থি আমাদের কোথায় ছিল বলো তো? ব্রেইনে ছিল। পিটুইটারি গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? যে গলায়। গলায় ছিল। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে বলো তো? অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? অ্যাড্রেনাল কিডনিতে থাকবে। শুক্রাশয় অনাল গ্রন্থি, ডিম্বাশয় গ্রন্থি, তারপর অম্লা থাকবে। অম্লা কোথায় থাকে? এটা ইউটেরাসে থাকবে। ওই যে এটা হলো গর্ভাবস্থায় হয় আর কি, বুঝছো? অম্লাটা হয় গর্ভাবস্থায়, ইউটেরাসে থাকবে। ওকে, তো পিটুইটারি এটার কাজ কি আবার? আমরা হ্যাঁ, ওটা এটা হরমোন কন্টেন্ট করে, এটা বাচ্চাকে খাবার দেয়, অনেক কিছু করে, ঠিক আছে? অম্লের সাথে বাচ্চা কানেক্টেড থাকে নারীর মাধ্যমে, ঠিক আছে? এখান থেকে সব খাদ্য নেয়, গ্যাস বিনিময় করে, বর্জ্য পদার্থ ওইখানে ছেড়ে দেয়, নিঃসরণ করে, এগুলো সব কিছু করে। পিটুইটারি আমরা দেখো না, তুমি ঠিক এটা দেখো না পড়তে। পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধি, বা তুমি নাম শুনছো কিনা যে বাচ্চা হলে ফুল পড়ে, এরকম কিছু কথা শুনছো? এটা তো বিড়ালের ক্ষেত্রে শুনছি। ওইটাই আমরা। আচ্ছা, দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধি, উদ্দীপক হরমোন এবং উৎপাদক হরমোন নিঃসৃত হয়। ওকে, এই হরমোনগুলো জনন গ্রন্থির বৃদ্ধি করবে, জনন গ্রন্থিগুলো আবার ক্ষরণ করবে, কাজ নিয়ন্ত্রণ করে, মাতৃদেহে স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটায়, ঠিক আছে? এবং দুগ্ধ উৎপাদন করে, ঠিক আছে? এইগুলা যেমন আমরা যদি বলি অক্সিটোসিন, যেটা কি দুগ্ধ ক্ষরণ করতে সহায়তা করে, অক্সিটোসিন হরমোন। প্রোল্যাকটিন মানে দুগ্ধ উৎপাদন সহায়তা করে, এরকম হরমোন আছে অনেক। তাছাড়া এগুলোর জরায়ু কী করবে? সংকোচনেও নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, নিয়ন্ত্রণ করে। রিল্যাক্সিন হরমোন আছে। ওকে, তো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরোক্সিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থিতে কয় ধরনের হরমোন নিঃসৃত হয় আমি তোমাকে বলছিলাম, T3, T4, থাইরোক্সিন, এগুলো। T4 কে থাইরোক্সিন বলা হয়, থাইরোনিন, থাইরোক্সিন, এগুলো বলছিলাম। সাইটোকাইনিন, 3 ধরনের হরমোন বলছিলাম এগুলোকে। হ্যাঁ, এই হরমোন দৈহিক এবং মানসিক বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশ, বিপাকে সহায়তা করে। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত কিছু হরমোন, অ্যাড্রেনাল গ্রন্থি বলছিলাম বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় এখানে, বলছিলাম ওখানে যে স্টেরয়েড হরমোনগুলো নিষিদ্ধ হয়ে থাকে, ওখানে অ্যান্ড্রোজেনও কিছু নিষিদ্ধ হয়ে থাকে, এবং বলছিলাম হালকা পরিমাণে আমাদের টেস্টোস্টেরন নিষিদ্ধ হয়ে থাকে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে। হ্যাঁ, মানে আমরা জানি টেস্টোস্টেরন খরিত হয় কি আমাদের কোথা থেকে? টেস্টিস থেকে, বাট হালকা পরিমাণে আমাদের ওখান দিয়ে ক্ষরণ হয়ে থাকে, ঠিক আছে? ওকে, এই জন্যে টেস্টোস্টেরন কিন্তু মেয়েদের শরীরেও কিন্তু আছে, খুবই কম পরিমাণে, বুঝতে পারছো? বৃদ্ধি এবং যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। কিছু কিছু মেয়ের দেখবা টেস্টোস্টেরন ক্ষরণ হওয়ার কারণে দেখবা তার যে গোপ টোপ দেখা যেতে পারে, ঠিক আছে? এরকম হয় আর কি। শুক্রাণুর সাথে নিশ্চিত টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন শুক্রাণু উৎপাদন, দাড়ি গোপ গজানো, গলার স্বর পরিবর্তন, এগুলো কি যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। কে বলতো? এই যে টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন, এগুলো হলো মেল হরমোন, ঠিক আছে? এবং ডিম্বাশয় থেকে নিশ্চিত ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এগুলো কি করবে? হরমোন নারী সুলভ লক্ষণ সৃষ্টি করে। তাহলে এই দুটো হলো পুরুষ সুলভ, এই দুটো হলো নারী সুলভ সৃষ্টি করে আর কি, ঠিক আছে? এগুলো মিলিয়ে তোমার কোথা থেকে খরিত হয় বলো তো? যে ডিম্বাশয় থেকে। আবার প্রজেস্টেরনটা তোমার অমরা থেকেও হয় গর্ভাবস্থায়। ঋতুচক্র নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থায় জরায়ু, বুঝছো? জরায়ু, ভ্রূণ, অমরা ইত্যাদি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। জরায়ু বলতে ইউটেরাস, যেটা ওই যে বাংলা মনে হলো ইউটেরাস যেটা বললাম আমি, এটা হলো জরায়ু, ঠিক আছে? বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাছাড়া ডিম্বাণু উৎপাদনে বিশেষ ধরনের ভূমিকা পালন করে। হরমোনাল যদি অ্যাম্বুলেন্স হয়ে যায় তাহলে এগুলো ডিম্বাণু তৈরি হয় না সঠিকভাবে, বা ডিম্বাণু ডিসচার্জ হয় না, তখন ইনফার্টাইল হয়ে যায়, প্রজনন অক্ষম হয়ে যায়। তখন ডাক্তারকে যেতে হয়, ডাক্তার হরমোনাল ব্যালেন্স করে, ডাক্তার প্রোল্যাকটিন কেমন হচ্ছে এগুলো দেখে, টেস্টোস্টেরন এগুলো সঠিকভাবে আছে কিনা, না থাকলে তখন মেডিসিন দেয় যাতে করে ব্যালেন্সড হয়, ঠিক আছে? ব্যালেন্সড হলে তখন শারীরিক মানে কাজগুলা সঠিক নিয়মে ঘটে আর কি, তখন প্রজনন হয় আর কি। অমরা থেকে নিশ্চিত গোনাডোট্রপিন,
প্রতিস্ট্রন ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করে এবং স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আসলে সামগ্রিকভাবে এগুলো কাজগুলো করে আর কি, অতগুলো দরকার নেই এগুলো পড়া, রিডিংয়ের মতো পড়বা। মানব শিশু শুধু যদি বলো এই যে মেল হরমোন কোনটা আর পুরুষ হরমোন কোনটা, দুটো মনে রাখলেই হবে। মানব শিশু জন্মগ্রহণের সময় তাদের প্রজনন তন্ত্র অপরিণত অবস্থায় থাকে, ঠিক আছে, এবং প্রজনন তন্ত্র এই যে পরিস্ফুটনের ক্ষেত্রে কিন্তু সহায়তা করে। মেলের ক্ষেত্রে যদি বললাম টেস্টোস্টেরন, আর ফিমেলের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রতিষ্ঠান, এগুলো সহায়তা করে। শিশু তার বাল্যকাল অতিক্রম করে শৈশব এবং তারুণ্যের উপনীত হয়। কৈশোর এবং তারুণ্যের সন্ধিকালে কি বলতো, বয়স সন্ধিকাল পড়ছো না, বয়স সন্ধিকাল নিয়ে অনেক কিছু কী কী চেঞ্জ হয় এই সময়। হ্যাঁ, ছেলে মেয়েদের দৈহিক, মানসিক এবং যৌন বৈশিষ্ট্যগুলোর বিকাশ ঘটে, তাদের প্রজনন তন্ত্রের অঙ্গগুলোর বৃদ্ধি বিকাশ ঘটতে শুরু করে। হরমোন এসব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হরমোনই মেনলি সব কিছু করে, ঠিক আছে। তার দেহের বাইরে এবং ভেতরে পরিবর্তন ঘটে, ছেলেদের খুব বোঝায়, তার এগুলো বারবার একই কথা, এগুলো জানো কিন্তু তুমি কী কী পরিবর্তন ঘটায়, ঋতুস্রাব পায়, এগুলো লাগবে না। হ্যাঁ, এগুলো পড়লা একটু দেখবা যে এখানে একটু মনে রাখতে হবে এগুলো, যে মাসিক বা ঋতুস্রাব। বসন্তকাল দেখো 1 থেকে 2 বছর পর মেয়েদের প্রজনন ক্ষমতা লাভ করে, আর দেখো 40 থেকে 50 বছর পর্যন্ত মেয়েদের ঋতুস্রাব চক্র চলতে থাকে। যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের কি থাকবে, প্রজনন ক্ষমতা থাকবে। তারপরে যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে, চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন তাদের আর কি থাকে না, প্রজনন ক্ষমতা থাকবে না, তখন তাকে কি বলা হয়, মেনোপজ বলা হয় বা রজনী বৃত্তিকাল বলা হবে, ঠিক আছে। আসলে তাহলে এখানে যদি বলি বিষয়টা, তাহলে এই ঋতুস্রাবের সাথে প্রজননের সাথে সম্পর্কটা কি বলতো, বলতে পারবা? ডিম্বাণুটা যখন আর কি ফার্টিলাইজেশন হয় না, তখন তো এটা ইয়ে হওয়ার কথা। হ্যাঁ, আসলে ডিম্বাণু যখন ফার্টিলাইজেশন হয় না, ফার্টিলাইজ হয় না, তখনই কিন্তু ওটা কি করে বলতো, ওটাই কিন্তু আমাদের ডিসচার্জ হয় আর কি। তো আসলে ডিসচার্জ, তাহলে ডিম্বাণু একটা ছোট একটা মানে একটা কোষ, তাহলে এটা ব্লাড কেন, ব্লাডই কেন, রক্তস্রাব বলতেছি কেন, কারণ এই যে আমাদের এই যে ইউটেরাস বা জরায়ুর লেয়ার তৈরি হয়, এখানে এন্ডোমেট্রিয়াল লেয়ার তৈরি হয়, এগুলো বুঝবো না, মানে রক্ত লেয়ার তৈরি হয়, ওইগুলো ফেটে যায়, ফেটে রক্ত চলে আসে আর কি, ঠিক আছে। তো কথা হলো, বলো একটা প্রশ্ন তোমাকে, মানব দেহের সব থেকে ছোট কোষের নাম কি বলো? মানব দেহের সবচেয়ে ছোট কোষের নাম? হ্যাঁ, সবচেয়ে বড় কোষ তো জানি, ছোট কোষ, বড় কোষ কি বলো? নিউরন, এটা তো জানা। ছোট কোষ শুক্রাণু। ও আচ্ছা আচ্ছা, বলতে ধরছিলাম। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো ওটা থাকবে না, মহিলাদের ক্ষেত্রে তো অবশ্যই শুক্রাণু থাকবে না। তাহলে মানবদের কিভাবে হয়? মানব যেহেতু তুমি তো মানুষ না, আচ্ছা সবার থেকে না তো। এখন কথা হলো যে আরেকটা বিষয় আছে, হিসাব মতো তো কোশ্চেনটা এরকম হওয়া লাগে যে পুরুষদের। এখন বিষয় হলো যে এখানে আরেকটা বিষয় আছে, আমরা দেখো বড় যেটা বলি, বড় কিন্তু অনেকভাবে সংজ্ঞায়িত হতে পারে, লম্বা, আবার সামগ্রিকভাবে বড় সাইজ, স্থূলতায়। সেক্ষেত্রে যদি বড় আমরা তার ওজন দিয়ে দেখি, ওটা ভারী কোষ কোনটা বলো তো, বা বড় যদি বলি স্থূলতায় দিয়ে লম্বা পাত, একটা বড় একটা সুতা যদি দিয়েছে ছোট্ট একটা হয়ে যাবে, তাই না? তাহলে ডিম্বাণু, অবশ্যই ডিম্বাণু একটা হলো বড় কোষ, ডিম্বাণু হলো সব থেকে বড় কোষ। একটা ডিম্বাণু কোষই আসছে তোমার এক জায়গায় তৈরি হয়ে গেছে, সেটা একটা কোষ কিন্তু, এবং সেটা কি একটা হ্যাপ্লয়েড কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু জায়গা তৈরি করো কিন্তু, তাহলে এটা কিন্তু সব থেকে বড় কোষ আমাদের, সত্যি কথা বলতে যেটা, এটা সব থেকে বড় কোষ। এবং এখানে পড়লা যে যখন নিষেক হয় কিভাবে, এই শুক্রাণুটা ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে, তার বুঝতে পারছো, এর ভেতরে প্রবেশ করে আর কি। এবং দেখবা যে অ্যানিমেশনগুলো দেখবা যে একটা ডিম্বাণুর মধ্যে হাজার হাজার শুক্রাণু ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু একটা ঢোকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তার মানে বুঝতে পারছো ওটা কিন্তু একটা কোষ, এটা একটা কোষ, কত বড় কোষ সাইজ আর কি। ওকে, তাহলে নিউরনকে আবার সবচেয়ে বড় কোষ ধরে কেন? ওটা কি বলতে লম্বা, আচ্ছা এটাই জন্য বলে। তুমি যে বলো যে এটা একটা সিপি ছোট, তুমি যে একটু সুতা এখান থেকে ওইটুকু নিয়ে আসো, এর অর্ধেক ঢুকবে না, অর্ধেক আটবে না, কিন্তু ওটাকে বড় লম্বা বলতে পারো, দৈর্ঘ্য বেশি হবে, কিন্তু সামগ্রিকভাবে এটা তো বড়, ওজন বেশি, সেটা এরকম। তাহলে এগুলো হলো ওকে, বিষয়টা মনে রাখা দরকার। গর্ভাবস্থা মেয়েদের রক্তস্রাব সাময়িক বন্ধ থাকে, ঠিক আছে, গর্ভাবস্থা বন্ধ থাকে, তো তখন তার কি হবে, আর কি ডিম্বাণু তৈরি হবে? হবে না। এই সন্তান প্রসবের প্রায় 1.5 মাস পর স্বাভাবিক ঋতুস্রাব শুরু হয় আর কি, ঠিক আছে। এগুলো অনেক কিছু বলছে, কাহিনীটা নিয়ে এগুলো বলবো না আমি। আচ্ছা, ও আরেকটা কথা, একটাই ধরেন, একটাই তো নিষেক হলো না, এদিকের একটাই হলো, আরেকটাই রাস্তার পথটা বন্ধ হয়, ওইটার আবার কি হবে? ওইটা আবার বন্ধ হয় বলতে এরকম বিষয়টা না, যে হরমোনাল চেঞ্জ হয়ে যায় এমন একটা বিষয়। আচ্ছা, কারণ এখানে তো সবকিছু হলো, যদি ডিম্বাণুটা
বাইরে থেকে ভিতরে মানে ডিম্বাণুটা আসতে পারে না, আর ডিম্বাশয় থেকে যায় আর কি, এরকম বিষয়টা। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে ওটা হয়ে যায় ইমব্যালেন্স। ওইটার ক্ষেত্রে আবার কি হয়, যেটা যে ডিম্বাণুটা থেকে নিষেক যাবে, থেকে যাবে। আচ্ছা, অনেক সময় দেখবো যে অনেকের মনে করো যে মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হয়ে যায়, হয় না 8 মাস 10 মাস এরকম সমস্যা হয়ে থাকে, হরমোনাল ইমব্যালেন্স অথবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে হয়ে থাকে, সিস্ট থাকে, তো এরকমই থাকে। আচ্ছা, তখন সমস্যা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা যায়, সাইন সিমটম দেখা যায় আর কি, মাথা ব্যথা এরকম, পেট ব্যথা এরকম দেখা যায়, যেতে পারে আর কি। আচ্ছা, তাহলে এগুলো অনেক কিছু আছে, ক্রোমোজোম এগুলো এনটেন জাইগোটে তৈরি হয়, এগুলো পড়লে বুঝবা, ঠিক আছে, বলতেছি না। জাইগোট এবং তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট তৈরি করে, এগুলো বলছে। এই ভ্রূণের বিকাশটা একটু বলি। ভ্রূণের বিকাশ বলতে কি, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় মানে যুক্ত হলো, করার মাধ্যমে কি তৈরি করে, জাইগোট। জাইগোটটা বারবার মাইটোসিস বিয়োজনের মাধ্যমে কি করবে, অনেকগুলো কোষে তৈরি হবে, এবং কোষগুলো তখন কি করবে, গুচ্ছ আকারে অবস্থান করবে। কিভাবে? গুচ্ছ আকারে অবস্থান করবে। যেমন এই যে দেখো নিষিক্ত ডিম্বাণু, একটা নিষিক্ত ডিম্বাণু, এটা কি জাইগোট বলতে পারবা তুমি, কি জাইগোট। জাইগোটটা কি বিভাজন ঘটবে, দেখো 2টা কোষ হলো, তারপর দ্বিতীয় ক্লিভেজ ঘটবে, তারপর অনেকগুলো কোষ হবে, ঠিক আছে। এটা কি বলো তো, 8 কোষীয় ভ্রূণ হয়েছে এখানে, কয় কোষীয়, 8 কোষীয় ভ্রূণ, যে বিভাজন হচ্ছে, ঠিক আছে। এই যে এদেরকে বলা মাইক্রোমিয়ার বলা হচ্ছে, এখানে প্রান্তগুলো মাইক্রোমিয়ার বলছে কোষগুলোকে। দেখো তারপর অনেকগুলো কোষ হলো, ঠিক আছে। এই কোষগুলোকে এক একটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। কি বলা হবে, ব্লাস্টোমিয়ার। হ্যাঁ, ব্লাস্টো, মানে কখন ব্লাস্টোমিয়ার বলা হবে, এই যে কোষগুলো তৈরি হলো, ছোট ছোট অসংখ্য কোষ তৈরি হলো, প্রত্যেকটা একটা কি বলতো, ব্লাস্টোমিয়ার। এখানে আবার ব্লাস্টোমিয়ার বলা হয়, মাইক্রোবিয়ার। তো এগুলা মিলে অসংখ্য যখন হলো, প্রত্যেকটা আমরা ব্লাস্টোমিয়ার বলতে পারি আর কি, ঠিক আছে, ব্লাস্টোমিয়ার বলতে পারি। তো এই যে মানে এখানে না বললেও চলে, এখানে গিয়ে বললে পারফেক্ট হয় আর কি। তো এই যে এক বছর মানে কোষ তৈরি, কোষে একটা পিণ্ড তৈরি হলো না, এদেরকে বলা হয় মরুলা, মানে কোষ পিণ্ড, অনেকগুলা কোষ। তো দেখো কোষগুলো একটা সজ্জিত হয়েছে একটা সাজায়, ঠিক আছে। তো এই যে এটাকে বলা হয় কি, ব্লাস্টোমিয়ার। হ্যাঁ, এই যে এটাকে বলা হয় ব্লাস্টোসিল, মাঝের গর্ভটাকে বলা হয় ব্লাস্টোসিল, আর এটাকে কি বলা হবে, প্রতিটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার বলা হয়, আর এই দশাটাকে বলা হয় ব্লাস্টুলা। তাহলে কোষগুলো কি বলা হয়, ব্লাস্টোমিয়ার, এই যে ব্লাস্টোমিয়ার। আর এটাকে বলা হয় ব্লাস্টোডার্ম, একটা লেয়ার তৈরি করছে হ্যাঁ, ব্লাস্টোমিয়ার কোষগুলো দ্বারা কি তৈরি করছে, ব্লাস্টোডার্ম তৈরি করছে, আর মাঝে একটা স্যাক তৈরি হয়েছে গহ্বর, তাকে বলতেছি কি বলতো, ব্লাস্টোসিল বলতেছি আমরা। আর যে দশাটা তাকে বলতেছিল ব্লাস্টুলা দশা, ঠিক আছে। তা মরুলা, ব্লাস্টুলা। দেন তারপরে কি হচ্ছে, গ্যাস্টুলেশন হচ্ছে। গ্যাস্টুলেশন বলতে কি, প্রাচীর তৈরি করতেছে। আমরা জানি ভ্রূণীয় লেয়ার তৈরি হয় কয়টি বলতো, 3টা লেয়ার হয়, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো এই যে গ্যাস্টুলেশন পর্যায়ে এসে কি লেয়ার তৈরি হয়, 3টা লেয়ার তৈরি হবে, বুঝতে পারছো। যে লেয়ারে এসে মনে করো এই যে এখানে হলো লেয়ার তৈরি হবে, সেই অবস্থাকে বলা হয় গ্যাস্টুলা দশা। অর্থাৎ গ্যাস্টুলা দশায় এসে কি হবে, লেয়ার তৈরি হবে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা এটা মনে রাখতে পারি, এই যে ধাপগুলা, প্রথমে ছিল কি নিষিক্ত ডিম্বাণু, তারপরে এখানে হচ্ছে বা জাইগোট। প্রত্যেকটা স্তরে কি আলাদা আলাদা কাজ আছে, কাজ বলতে না, যে এভাবে তৈরি হচ্ছে, আমরা একটা পর্যায়ের নাম বলতেছি এগুলা। কাজ বলতে যে এখানে কি লেয়ার তৈরি হয় এখানে, ঠিক আছে, ওইভাবে কাজ না, এটা মনে রাখলে হবে। কিন্তু এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে একটু। সিকোয়েন্সটা কিভাবে মনে রাখতে পারো, মরা বাঘ, ও মরুলা, মরা বাঘে ঘ হয়, আমি দিব গ, ঠিক আছে, বাঘ। তো মরা হলো মরুলা, বাঘ তো হলো ব্লাস্টুলা, তারপর হলো কি গ্যাস্টুলা। আচ্ছা, তো এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আগে হয় মরুলা, একটা কোষপিণ্ড, তারপর হলো ব্লাস্টুলা, ঠিক আছে, ব্লাস্টোমিয়ার কোষগুলো সজ্জিত হবে, দেন হবে হলো কি গ্যাস্টুলা। গ্যাস্টুলার পরে কি হবে, লেয়ার তৈরি হবে, এইগুলো প্রশ্ন আসবে। আচ্ছা, ঠিক আছে, তার মানে এইটার কোনো নাম নাই, এটা মানে গ্যাস্টুলা হওয়ার পথে আর কি, বুঝতে মাঝে একটা অবস্থা বুঝাচ্ছে আর কি, এর নাম নাই। এই অবধি এগুলো পড়া, এগুলো একটু দেখো। ওকে।